গত এপিসোডে কৌতূহলবশত জিয়াও চশমাটা পরে দেখল আর অবাক হয়ে দেখল যে তার মাথার ওপর শত শত ভয়ঙ্কর লাল সুতো বেরিয়ে এসেছে। বিশেষ চশমাটা পরার পর জিয়াও এসলাইন নামের এক অদ্ভুত জগৎ দেখতে পেল, যেখানে সব জায়গায় আকাঙ্ক্ষার লাল সুতো ছড়ানো ছিল। এই লাল সুতোগুলোর মানে বোঝার পর তাই সে ঘটনার দিন তার ভাগ্নির সাথে দেখা করা ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু দেখল যে ভাগ্নির মাথার লাল সুতোটা ছেলেটার মাথার সাথে যুক্ত নয়। জিয়াও ছেলেটার কাছে জানতে চাইল সানার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। ছেলেটা বলল সানা একবার বলেছিল যে সে একদিন সেই শয়তানের মতো লোকটাকে মেরে ফেলবে। সানার কথা শুনে ছেলেটা নিশ্চিত হল যে লোকটা সানাকে কষ্ট দেওয়া কোনো মেয়ে সহপাঠী নয়, বরং এমন একজন পুরুষ যাকে সে খুব ঘৃণা করে। এই দিন স্কুলের ছাত্রী জিনা পুলিশে অভিযোগ করতে এলো। সে বলল যে একজন ছেলে সহপাঠী তাকে নির্যাতন করেছে, কিন্তু জিয়াও স্পষ্ট দেখতে পেল যে মেয়েটার মাথার ওপর 4টি লাল সুতো আছে, যার মানে সে হয়তো 4 জনের সাথে সম্পর্কে জড়িয়েছিল। কাকতালীয়ভাবে জিনা, সানা এবং হিউন হি একই ক্লাসের ছাত্রী ছিল। মামলা তদন্তের জন্য জিয়াও স্কুলে এলো এবং আবারও সুন্দরী শিক্ষিকা কিউ জিনকে দেখল। সে অবাক হয়ে দেখল যে কিউ জিনের মাথার ওপর একটাও লাল সুতো নেই, অথবা বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্কে যায়নি। স্কুলে জিয়াও সেই ছেলেটা ছোট ঝাওকে দেখল, যার বিরুদ্ধে জিনা অভিযোগ করেছিল, কিন্তু পুলিশের সামনে ছোট ঝাও খুব শান্ত ছিল এবং জোর দিয়ে বলল যে জিনায়ের প্রতি তার কোনো আগ্রহ নেই। জিয়াও হিউন হিয়ের সাথে দেখা করল। হিউন হি জিয়াওকে চশমাটা তাকে দিতে বলল এবং সতর্ক করল যে এই চশমাটা খুব বিপজ্জনক, কিন্তু জিয়াও রাজি হল না। সে জোর দিয়ে বলল যে এই চশমা দিয়েই সে সত্যিটা খুঁজে বের করবে। তাদের কথা কাটাকাটির সময় শিক্ষিকা কিউ জিন চলে এলেন। জিয়াও হঠাৎ করে কিউ জিনকে রাতের খাবারের জন্য আমন্ত্রণ জানাতে চাইল, কিন্তু সে তাকে নিয়ে চলে যাওয়ার পর কিউ জিন একটা রহস্যময় হাসি হাসল, কারণ তার চোখ হিউন হিয়ের মতোই লাল সুতোয় ভরা জগৎ দেখতে পেত। জিয়াও মামলার তদন্ত চালিয়ে গেল। জিনা একসময় আইডল হওয়ার প্রশিক্ষণ নিচ্ছিল। বিনোদন সংস্থার প্রধান জিয়াওকে জানালেন যে জিনা খুব খেলাধুলা করত এবং প্রায় অন্য প্রশিক্ষণার্থীদের মদ খেতে উৎসাহ দিত। জিয়াওয়ের এক জুনিয়র তাই সন্দেহ করল যে জিনা মিথ্যা অভিযোগ করছে কিনা। জিয়াও জিজ্ঞাসাবাদ করে জানতে পারল যে ঘটনার পর জিনা ছোট ঝাওয়ের সাথে তার মেসেজ মুছে ফেলেছিল, ঘটনার দিনের অন্তর্বাস ধুয়ে ফেলেছিল, আর ঘটনার 1 সপ্তাহ পর পুলিশে অভিযোগ করেছিল। এই সব তথ্যই তার সাক্ষ্যের বিরুদ্ধে যাচ্ছিল। মেয়েটার কথা সত্যি কিনা তা নিশ্চিত করতে জিয়াও দরজা খুলে দেখল যে জিনায়ের মাথার ওপরের 4টি লাল সুতো ছোট ঝাওয়ের সাথে যুক্ত নয়। এটা জিয়াওকে আরও বেশি সন্দেহপ্রবণ করে তুলল যে মেয়েটা মিথ্যা অভিযোগ করছে। রাতে হিউন হি জিয়াওয়ের বাড়ির সামনে অপেক্ষা করছিল। জিয়াও এই চশমাটার কথা বলল। সে বিশ্বাস করে যে এটা বিপজ্জনক হলেও অনেককে সাহায্য করতে পারে। হিউন হি এই কথা শুনে আর বিরোধিতা করল না। জিনায়ের ঘটনার কথা শুনে সে একটা সূত্র দিল। সে স্পষ্ট মনে করতে পারল যে 1 সপ্তাহ আগে জিনায়ের মাথার ওপর কোনো লাল সুতো ছিল না। জিয়াও সন্দেহ করতে শুরু করল যে ঘটনাটায় হয়তো অন্য কোনো রহস্য আছে এবং নতুন করে তদন্ত করার পরিকল্পনা করল। সেই রাতেই সে ছোট ঝাওয়ের বাড়িতে এলো এবং দেখল যে ছেলেটার ঘরটা অস্বাভাবিকভাবে পরিষ্কার, যেন খুব যত্ন করে গোছানো হয়েছে। এবার পুলিশের সামনে ছোট ঝাও তখনও খুব শান্ত ছিল এবং বলল যে সেই রাতে জিনা মাতাল ছিল আর সে শুধু মেয়েটাকে বিছানায় শুইয়ে দিয়েছিল। তবে জিয়াও তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করল যে ঘরের বিছানার তোষক এবং সামগ্রিক সজ্জা বেমানান। তাই সে তার জুনিয়রকে নিয়ে আবর্জনার স্তূপে খুঁজতে গেল। সত্যি কিছু খোঁজার পর তারা ছেলেটার ফেলে দেওয়া পুরনো তোষকটা খুঁজে পেল। একটা ভালো তোষক এভাবে ফেলে দেওয়া হয়েছে। এটা জিয়াওকে আরও বেশি বিশ্বাস করতে বাধ্য করল যে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য আছে। এই কারণে জিয়াও দ্বিতীয়বার ছোট ঝাওকে থানায় ডেকে এনে তার মুখোমুখি হল। জিয়াওয়ের জিজ্ঞাসাবাদের মুখে ছোট ঝাও স্বীকার করল যে সেই রাতে মেয়েটা মদ খাওয়ার জন্য চিৎকার করছিল। জিয়াও দোকানের সিসিটিভি ফুটেজ দেখে যে ছোট ঝাওয়ের দোকানে আসা যাওয়ার সময় তার বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায়, কিন্তু দ্রুতই জিয়াও আবার দেখল যে ছোট ঝাও এবং জিনায়ের একই ক্লাসের আরও 4 জন ছেলে সিসিটিভি ফুটেজে উপস্থিত ছিল। সেই চশমাটার সাহায্যে জিয়াও স্পষ্ট দেখতে পেল যে ছোট ঝাওয়ের বিল্ডিং থেকে বের হওয়ার পর 4টি ছেলের মাথার ওপর প্রত্যেকের একটি করে লাল সুতো যোগ হয়েছে। আর স্কুলে হিউন হিও দেখল যে জিনায়ের মাথার ওপরের লাল সুতোগুলো 4টি ছেলে সহপাঠীর সাথে যুক্ত। জিয়াও 4 জনকে আলাদাভাবে থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ শুরু করল এবং তাদের মধ্যে সবচেয়ে ভীতু ছেলেটাকে দিয়ে শুরু করল। তারপর তার জুনিয়রকে গম্ভীর মুখভঙ্গি করতে বলল এবং বলল যে তারা ছেলেটাকে ঘটনাস্থলে নিয়ে যাবে। কিছুক্ষণ ভান করার পর ভীতু ছেলেটা সত্যিই দ্রুত সত্যিটা স্বীকার করল। সে বলল যে সে এবং অন্য 3 জন ছেলে সত্যিই জিনাকে আক্রমণ করেছিল, কিন্তু ঘটনার মূল পরিকল্পনা
হত্যাকারী এবং মেয়েটাকে মাদকদ্রব্য দেওয়া সবই ছোট ঝাও করেছিল। ভীতু ছেলেটার পর বাকি 3 জন ছেলেও একই কথা বলল। জিয়াও ছোট ঝাওয়ের বাড়ি থেকে মেয়েদের জন্য ব্যবহৃত মাদকদ্রব্য খুঁজে পেল। প্রমাণ স্পষ্ট দেখে ছোট ঝাও সবকিছু স্বীকার করতে বাধ্য হল, কিন্তু তারপরও জোর দিয়ে বলল যে সে নির্দোষ। জিয়াও ছোট ঝাওকে বকাঝকা করে বলল যে সে একজন জঘন্য মানুষ, যদিও সে মেয়েটাকে আক্রমণ করেনি, কিন্তু সে ছিল সবচেয়ে ঘৃণ্য পরিকল্পনাকারী। মামলা সমাধানের পর জিয়াও একটি নার্সিং হোম থেকে ফোন পেল এবং জানতে পারল যে তার বাবা, যিনি নার্সিং হোমে থাকতেন, হঠাৎ করে কেউ তাকে নিয়ে গেছে। জিয়াও নার্সিং হোমে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখল এবং আবিষ্কার করল যে তার বাবাকে নিয়ে যাওয়া লোকটি আসলে সুন্দরী শিক্ষিকা কিউজিন। আর এই সময় কিউজিন তাকে তার ভাগ্নি সানার হাসপাতালে ভর্তির ছবি পাঠালো। জিয়াও খুব অস্বাভাবিক বোধ করল। বিষয়টা জিউয়ের কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে। সে তার সহকারীকে কুইঝেনের আসল পরিচয় খুঁজতে বলল আর সে নিজে হাসপাতালে ছুটে গেল। সেখানে গিয়ে দেখল সানা নিরাপদে হাসপাতালের বিছানায় শুয়ে আছে। জিউ সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। হঠাৎই সে চমকে উঠল যখন দেখল সানার মাথার ওপরের লাল রেখাটা করিডোর পার হয়ে কারো সাথে যুক্ত হয়েছে। জিউ সাবধানে তার বন্দুক বের করে আসা লোকটার জন্য প্রস্তুত হলো, কিন্তু দেখল যে হাসপাতালের ঘরে যে লোকটা ঢুকেছে সে হলো তার বাবা, যাকে সে নার্সিং হোম থেকে নিখোঁজ দেখেছিল। জিউ অত্যন্ত হতবাক হয়ে আবিষ্কার করল যে সানার মাথার লাল রেখাটা তার বাবার সাথেই যুক্ত, অর্থাৎ সানার দাদুর সাথে। বাবা সানার সাথে কি করেছে বুঝতে পেরে জিউর আগে ফেটে পড়ল। সে ভাবতে পারেনি যে তার বাবা এমন জঘন্য প্রকৃতির হতে পারে। জিউ যখন তার পশুসম বাবাকে বকাঝকা করছিল তখন হিউন হি আর ক্লাসের নেতার সম্পর্ক দ্রুত এগোচ্ছিল। ক্লাসের নেতা ছিল দয়ালু আর সরল। হিউন হি তার প্রতি আকৃষ্ট হল এবং ক্লাসের নেতার সাথে এক রাত কাটাতে চাইল। তারা দুজন হোটেলে গেল এবং ঘনিষ্ঠ হল। শেষে হিউন হি দেখল যে তার আর ক্লাসের নেতার মাথার ওপরের লাল রেখাগুলো যুক্ত হয়ে গেছে। আজ রাতে ছিল হিউন হিয়ের জন্মদিন। ক্লাসের নেতা তাকে কেক কিনতে গেল। অপেক্ষা করার সময় হিউন হি রাস্তার আয়নায় তাকিয়ে দেখল যে তার মাথার ওপরের লাল রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় ক্লাসের নেতা অপ্রত্যাশিতভাবে রাস্তায় মর্মান্তিকভাবে মারা গেল। এটাই ছিল তার মাথার ওপরের লাল রেখা অদৃশ্য হয়ে যাওয়ার কারণ। নিজের পছন্দের ছেলেটাকে মর্মান্তিকভাবে মরতে দেখে হিউন হি কাঁদতে লাগল। সে বুঝতে শুরু করল যে সে অভিশপ্ত হয়েছে এবং তার কাছের সকল ব্যক্তি খারাপ পরিণতি ভোগ করবে। এই সময় একজন রহস্যময় ব্যক্তি হিউন হিকে একটা বার্তা পাঠালো, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল এবং তাকে এক বিভক্ত বাড়িতে আসার আমন্ত্রণ জানাল। বার্তায় একটা ভিডিও ছিল যেখানে তার বান্ধবীকে অপহরণ করা হয়েছে দেখা যাচ্ছিল। অসহায় হিউন হি জিউয়ের সাথে যোগাযোগ করে সাহায্য চাইল এবং জিউকে একটা গোপন কথা বলল যা কেউ জানত না। প্রতি বছর জন্মদিনে হিউন হি একজন রহস্যময় ব্যক্তির কাছ থেকে একটা কার্ড পেত। ধীরে ধীরে সে বুঝতে পারল যে কেউ তার জন্মদিনের জন্য অপেক্ষা করছে। সে বড় হওয়ার জন্য অপেক্ষা করছে আর এখন মনে হচ্ছে রহস্যময় ব্যক্তিটি আজ রাতের জন্যই অপেক্ষা করছিল। জিউ সিদ্ধান্ত নিল যে সবকিছুর পেছনে কুইঝেনের হাত আছে। সে খুঁজে দেখেছে যে কুইঝেন নামে কেউ নেই। সেই রাতে বান্ধবীকে বাঁচাতে এবং সত্য খুঁজে বের করতে জিউ আর হিউন হি স্কুলে আসল। তারা দেখল একটা ক্লাসরুমে আলো জ্বলছে। দ্রুত একে অপরের পেছনে ছুটে গেল। অদ্ভুত ব্যাপার হলো হিউন হি ঘরে ঢোকার পরপরই জিউ প্রবেশ করল, কিন্তু দেখল ক্লাসরুমে কোনো মানুষ নেই। অন্য একটা জায়গায় হিউন হি ক্লাসরুমের ভেতরে অপহৃত বান্ধবীকে খুঁজে পেল। বান্ধবীকে উদ্ধার করার পর দুই মেয়ে জিউকে খুঁজতে স্কুলের ভবনের ভেতরে দৌড়াতে লাগল। অদ্ভুত ব্যাপার হলো তারা যেন গোলকধাঁধায় পড়েছিল। যত দৌড়ায় না কেন তারা সবসময় একই তলায় ঘোরাফেরা করছিল। সেখান থেকে বের হওয়ার জন্য হিউন হি আর তার বান্ধবী ছাদের ওপর গেল। জিও ছাদের ওপর এল, কিন্তু দুই মেয়ের সাথে তার দেখা হল না, বরং সে একটা রহস্যময় সমান্তরাল মহাবিশ্বে প্রবেশ করল যেখানে সে অসংখ্য অদ্ভুত মানুষ দেখতে পেল। লোকেরা একই পোশাক পরেছিল, একই ধরনের চশমা পরেছিল, যেন কোনো আচার পালন করছিল। তাদের মধ্যে একজন মহিলা একটা ছুরি হাতে নিয়ে তার সামনে বাঁধা লোকটাকে মারতে ছিল। সে বলছিল যে সে তার শেষ পাপ কেটে ফেলবে। একসময় প্রাক্তন প্রেমিকের সাথে বিচ্ছেদের পর মহিলাটির আর তার প্রাক্তন প্রেমিকের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওটা খারাপ ছেলেটি প্রকাশ করে দেয়। এর ফলে সে আশেপাশের মানুষের দ্বারা সমালোচিত হয়। হতাশ হয়ে মহিলাটি কুইঝেনের সাথে দেখা করে। কুইঝেন মহিলাটিকে চশমাটা দেয়। চশমাটা পরার পর থেকে মহিলাটি চারপাশের লাল আকাঙ্ক্ষার জগৎ দেখতে শুরু করে। কুইঝেন মহিলাটিকে মনে করিয়ে দেয় যে খুব শীঘ্রই লোকেরা চশমা না পরেই এই লাল জগৎ দেখতে পাবে। সেই সময় সবার মাথার ওপরের লাল রেখাগুলো কলঙ্ক আর দুর্নাম হয়ে উঠবে। কুইঝেন এর মাধ্যমে মহিলাটিকে খুন করার জন্য উস্কানি দেয়। সে বলে যে তার সাথে সম্পর্ক স্থাপন করা সকল পুরুষকে মেরে ফেললেই মাথার ওপরের লাল রেখাগুলো অদৃশ্য হয়ে যাবে এবং সে নিজেও পবিত্র হয়ে যাবে। মহিলাটি কুইঝেনের কথা বিশ্বাস করে এবং তারপর থেকে সে হাতে কষাইয়ের ছুরি নিয়ে একে একে তার প্রাক্তন প্রেমিকদের হত্যা করতে থাকে। আর মহিলাটির নিজের লাল রেখাগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছিল। তাই এই মুহূর্তে মহিলাটির চোখ উন্মাদ
ছিল। সে ছুরি তুলে তার শেষ প্রাক্তন প্রেমিকের দিকে আঘাত করল। মহিলাটি রক্তে রঞ্জিত হয়ে সকল প্রাক্তন প্রেমিককে হত্যা করার সাথে সাথে তার পিছনের অন্য জগৎ থেকে একটা বিশাল আকাশ ঢেকে দেওয়া ভয়ঙ্কর লাল রেখার দল ভেসে উঠল। লাল রেখাগুলো ভেসে যাওয়ার সাথে সাথে স্কুলের ছাদে বান্ধবীটি রহস্যময়ভাবে চশমাটা পায়। সে হঠাৎ করে পাগলামির অবস্থায় চলে যায়। সে বলে যে কুইঝেন শিক্ষক তাকে বলেছিল যে জিয়ানশি মারা গেলে চশমা ছাড়াই লাল রেখার জগৎ দেখা যাবে। এই মুহূর্তে অন্য জগতে কুইঝেন তার ছদ্মবেশ ফেলে দেয়। তার মাথার ওপর একটা বিশাল লাল পিণ্ড দেখা যায়, যেন সে আকাঙ্ক্ষার জগতের রানী জিউয়ের মুখোমুখি হয়ে কুইঝেন একটা ঢাকা কাপড় সরিয়ে দেয়। নিচে বাধা অবস্থায় ছিল জিউয়ের বাবা। কুইঝেন জিউকে একটা ছুরি দেয় এবং তাকে বোঝায় যে সে যদি নিজের হাতে এই পশুকে হত্যা করে তবেই সানা রক্ষা পাবে। জিউ ছুরিটা নেয়। দ্বিধাগ্রস্ত হলেও সে কঠোর হতে পারেনি। কুইঝেন ছুরিটা কেড়ে নেয় এবং জিউয়ের সামনে লোকটাকে হত্যা করে। জিউ তার বন্দুক বের করে গুলি চালায়, কিন্তু গুলি কুইঝেনের ওপর কোনো প্রভাব ফেলে না। কুইঝেন পাল্টা আক্রমণ করে জিউকে আঘাত করে এবং স্বীকার করে যে সে নিজেই সানাকে নিচে ফেলে দিয়েছে। এর কারণ ছিল জিউকে তার ভাগ্নির প্রতি মনোযোগ দিতে বাধ্য করা, কারণ সে সাধারণত অলস এবং উদাসীন। আর স্কুলের ছাদে উন্মাদ বান্ধবী হিউনহিকে হত্যা করার চেষ্টা করে। ঝগড়ার সময় হিউনহি বান্ধবীর চশমাটা খুলে ফেলে এবং ভেঙে দেয়। চশমাটা ধ্বংস হওয়ার সাথে সাথে বান্ধবীটি অবশেষে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। একই সাথে সে লক্ষ্য করে যে হিউনহির চোখের রং পরিবর্তন করেছে এবং আঘাতপ্রাপ্ত গাল থেকে জমাট রক্ত ফোঁটা ফোঁটা করে পড়ছে। রক্ত ছড়িয়ে পড়ার সাথে সাথে হিউনহি অন্য জগতে প্রবেশ করে এবং দেখে যে কুইঝেন জিউকে আঘাত করছে। বিভ্রান্ত হিউনহির মুখোমুখি হয়ে কুইঝেন সবকিছুর শুরু থেকে শেষ পর্যন্ত বলে দেয়। তার মতে মানুষ নিজেদের এবং অন্যের মধ্যে এসলাইন দেখতে চায়, তারা অন্যের লুকানো আকাঙ্ক্ষা দেখতে চায়, আর সে তাদের হাতে চশমা তুলে দিয়ে শুধু মানুষের আকাঙ্ক্ষার কথা বলছে। অন্য জগতে কুইঝেনের অনুসারীরা বিভ্রান্ত হয়ে সম্মিলিতভাবে তাদের চশমা খুলে ফেলে এবং হিউনহিকে ঘিরে ফেলে। এই সময় কুইঝেন হিউনহির দিকে এগিয়ে যায় এবং তাকে আঘাত করার চেষ্টা করে। অপ্রত্যাশিতভাবে চরম পরিস্থিতিতে হিউনহিয়ের বহু বছর ধরে নিখোঁজ থাকা মা উপস্থিত হন এবং মেয়ের জন্য কুইঝেনের আঘাত থেকে রক্ষা করেন। জানা যায় যে মাকেও কুইঝেন সেই জাদুকরী চশমাটি দিয়েছিলেন। তিনি এটা ব্যবহার করে তার স্বামী এবং বোনের মধ্যেকার জঘন্য সম্পর্ক দেখেছিলেন। এরপর থেকে তিনি কুইঝেনের অনুসারীদের একজন হয়ে ওঠেন। কুইঝেন হাল ছাড়েন না। ছুরি তুলে হিউনহিকে প্রচণ্ড আঘাত করেন। হিউনহি গুরুতর আহত হওয়ার সাথে সাথে তার শরীর থেকে রক্ত ফোঁটা ফোঁটা করে ঝরতে থাকে। পরের মুহূর্তেই লাল রক্ত যেন বিশ্বে ছড়িয়ে পড়ে। সবকিছু লাল রেখা দ্বারা ঢেকে যায়। কুইঝেনের জাদুর প্রভাবে লাল রেখাগুলো বিশ্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। কুইঝেন দাবি করে যে হিউনহিয়ের মৃত্যু মানুষকে আকাঙ্ক্ষা দেখার জন্য একটি ঈশ্বরের চোখ দেবে। তবে কুইঝেন যখন অন্যমনস্ক ছিল, হিউনহি অপ্রত্যাশিতভাবে তাকে আঘাত করে। কুইঝেন যদিও একটা তৃপ্তির হাসি নিয়ে বলে যে তার এবং হিউনহিয়ের পৃথিবীতে আসার লক্ষ্য পূরণ হয়েছে। কুইঝেন মারা যাওয়ার সাথে সাথেই তার অনুসারীরা স্বাভাবিক হয়ে যায় এবং যে যার মতো চলে যায়। অদ্ভুত জগৎটা তখন মিলিয়ে যায় আর সবাই আবার স্কুলের ছাদে চলে আসে। কিন্তু ততক্ষণে আকাশে আর সারা পৃথিবীতে লাল সুতো ছড়িয়ে পড়েছে। এখন থেকে মানুষ চশমা ছাড়াই এই আকাঙ্ক্ষার জগৎ দেখতে পাবে। লাল সুতোগুলো দেখা যেতেই সবার গোপন আকাঙ্ক্ষাগুলো প্রকাশ হয়ে যায় আর পৃথিবীর সব গোপন তথ্য ফাঁস হয়ে যায়। ফলে পৃথিবীটা আগের চেয়ে অনেক বেশি বিশৃঙ্খল হয়ে পড়ে। নিজেদের গোপন কথাগুলো লুকিয়ে রাখার জন্য ধীরে ধীরে বাইরে বেরোনোর সময় মানুষ মুখোশ আর হেলমেট পরতে শুরু করে। এমন একটা পৃথিবীতে যে হিউনহি আগে অন্যদের থেকে আলাদা ছিল, সে এখন একজন সাধারণ মানুষে পরিণত হয়। দাদু মারা যাওয়ার পর সানা ঘুম থেকে ওঠার পর তার মাথার ওপরে লাল সুতোটা অদৃশ্য হয়ে যায়। সে আবার জিউয়ের সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলে এবং এই অদ্ভুত কিন্তু নতুন পৃথিবীর সাথে মানিয়ে নিতে শুরু করে। একদিন হিউনহি মারা যাওয়া ক্লাস লিডারের জন্য প্রার্থনা করতে আসে। আবছা লাল আলোয় চারপাশ থেকে তাকে ডাকার শব্দ আসে। এটা ছিল কুইঝেন। কুইঝেন আবার ফিরে আসে, যা হয়তো ইঙ্গিত দেয় যে আকাঙ্ক্ষার এই জগৎটা কখনো শেষ হবে না। এখানেই এই ড্রামাটা শেষ হয়। পরবর্তী সময়ে আসা সকল নতুন ড্রামা এপিসোড আমাদের চ্যানেল আসবে। তোমরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।